ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস স্টার্ট করছি, আজকে লেকচার নাম্বার 1। তো এই অধ্যায়ে আমরা বেসিক্যালি কি পড়ব? আমরা এতদিন গ্যাসকে বাইরে থেকে দেখে এসেছি। আমরা দেখেছি তার প্রেশার, তার টেম্পারেচার, তার ভলিউম, ঠিক? এবার আমরা গ্যাসের ভিতরের দিকে ঢুকবো, মানে তার অণু পরমাণু লেভেলে যাব। দেখব যে এই যে মাইক্রোস্কোপিক যে ব্যাপারগুলো, অণু পরমাণু তো ছোটো, এগুলো মাইক্রোস্কোপিক ব্যাপার। সে মাইক্রোস্কোপিক মোশন কিভাবে প্রেশার, টেম্পারেচার, ভলিউম বা এই ম্যাক্রোস্কোপিক প্রপার্টিগুলোকে প্রভাবিত করছে, সেটা আমরা এই কাইনেটিক থিওরি অফ গ্যাসে দেখব। এটা একটা বেসিক্যালি থিওরির উপর বেস্ড করে কিছু অ্যাজাম্পশান আমরা করব, সেই অ্যাজাম্পশানের উপর বেস্ড করে একটা থিওরি ডিরাইভ করা হবে। বোঝা গেছে? তাহলে দেখো কি বলছে, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস হলো এমন একটি থিওরি যেখানে গ্যাসের ম্যাক্রোস্কোপিক প্রপার্টিকে তার অণু পরমাণুর র্যান্ডম মোশনের সাহায্যে ব্যাখ্যা করব। ক্লিয়ার? এবার আমরা শুরু করছি। প্রথমেই ইকুয়েশন অফ স্টেট। আমরা বয়েলস ল, চার্লস ল পড়ে এসেছি। বয়েলস ল কি? প্রেশার আর ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ সেখান থেকে আমরা পেয়েছিলাম পিভি সমান কনস্ট্যান্ট। চার্লস লতে আমরা কি পেয়েছিলাম? যখন চাপ কনস্ট্যান্ট তখন ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাবসোলিউট টেম্পারেচার, ঠিক? চাপের সূত্রে আমরা পেয়েছিলাম প্রেশার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি অ্যাবসোলিউট টেম্পারেচার যখন ভলিউম কনস্ট্যান্ট। অ্যাভোগাড্রো হাইপোথিসিস থেকে আমরা পেয়েছিলাম ভি প্রপোর্শনাল টু এন নাম্বার অফ মোলস, তাই না? তাহলে সমস্ত সূত্রকে একত্রিত করে আমরা ইকুয়েশন অফ স্টেট যেটা পেয়েছিলাম, পিভি ইজ ইকাল টু এন আর টি। পি হচ্ছে প্রেশার, ভি ভলিউম, এন হচ্ছে নাম্বার অফ মোলস, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে অ্যাবসোলিউট টেম্পারেচার ইন কেলভিন। তো এটা আমাদের আজকে এই ইকুয়েশনটা পদে পদে কাজে লাগবে। তো এখান থেকে আর এর যদি ইউনিট বার করতে চাও, দেখো আর এর ইউনিট কি? পিভি। এর গুণফলটা হচ্ছে ওয়ার্ক ডানকে বোঝায়। থার্মোডাইনামিক্সে পড়েছি ওয়ার্ক ডান হচ্ছে পিডিভি, তাহলে এটা ওয়ার্ক ডানকে বোঝায়। ওয়ার্ক ডান হচ্ছে এনার্জি, তাহলে এনার্জির একক হচ্ছে জুল, এসআই যদি বলি। এনটা নিচে যাবে মোল ইনভার্স, আর টেম্পারেচারও নিচে যাবে কেলভিন ইনভার্স। এই হচ্ছে এসআই পদ্ধতিতে আমার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের ইউনিট, ঠিক আছে? এবার এর কিছু ভ্যালু আছে, সেই ভ্যালুগুলো তোমাকে জানতে হবে কখন কি ব্যবহার করব। তাহলে আর এর ভ্যালু যদি এসআই পদ্ধতিতে আমরা করি 8.31 পাবো জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে? আর কি কি আর পাবো? যদি প্রেশারকে অ্যাটমসফিয়ার, এটিএম এবং ভলিউমকে লিটারে নিই, তখন লিটারের জন্য তখন আরেকটা আর পাবো 0.082 লিটার। এটা হচ্ছে ভলিউম, এটিএম এটা হচ্ছে প্রেশার, তারপর আসবে মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা একটা ভ্যালু। আর ক্যালোরিতেও আমরা লিখতে পারি 1.98 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই ভ্যালুগুলো আমাকে মনে রাখতে হবে, কখন যেরকম যে পরিস্থিতি আসবে কাজে লাগাতে হবে। এই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ স্টেট, মানে এটা একটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন, পিভি ইজ ইকাল টু এনআরটি। ছোটো থেকে আমরা পড়ে আসছি, এটা আমার কাজে লাগবে। এবার আমরা পড়ছি আজকে কাইনেটিক থিওরি। মানে কি? গ্যাসের যে মলিকিউলস, একটা কন্টেনারে যে গ্যাস আছে, সেই মলিকিউলসগুলোর কাইনেটিক এনার্জি রয়েছে। সেই কাইনেটিক এনার্জি থাকার জন্য সে পাত্রের দেওয়ালে অনবরত ধাক্কা দেবে, নিজেদের মধ্যে কলিশন করবে, তাহলে একটা প্রেশার জেনারেট হবে। পরে আমরা বার করব যে একটা গ্যাস কতটা প্রেশার এক্সার্ট করছে, সেটা বার করব। এবার এই যে গ্যাসের মলিকিউলগুলো ছোটাছুটি করছে এদিক ওদিক, সেটার সপক্ষে কী কী যুক্তি রয়েছে সেটা আমরা আজকে দেখে নিই একটু। এভিডেন্স ইন ফেভার অফ কাইনেটিক থিওরি। দেখো, প্রথম এভিডেন্স হচ্ছে ব্রাউনিয়ান মোশন। এই ব্রাউনিয়ান মোশনটা কী স্যার? রবার্ট ব্রাউন, যিনি ছিলেন বোটানিস্ট, তিনি কি করেছিলেন, একটা লিকুইড বা জলের মধ্যে পরাগ রেণুগুলোকে ছড়িয়ে দিয়েছিলেন, এবং মাইক্রোস্কোপের নিচে যখন তিনি এগুলোকে অবজার্ভ করেন, দেখেন যে এই পরাগ রেণুগুলো একটা মানে জিগ জ্যাগ, একটা যেটাকে আমরা বাংলায় বলি হিজিবিজি, সেই হিজিবিজি মোশানে কী করছে? মুভ করছে। এই ধরনের মোশান কি তার নাম অনুযায়ী হয় ব্রাউনিয়ান মোশন। বোঝা গেল? তাহলে এভিডেন্স ইন ফেভার অফ কাইনেটিক এনার্জি, তিনি পরাগ রেণু নিয়ে পরীক্ষা করেছিলেন। পরবর্তীকালে দেখা যায় গ্যাসের উপর
বা তরলের উপর যাই নাও না কেন তার উপর যদি খুব ছোট 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 কণা যদি সাসপেন্ড করে দেওয়া হয়, মানে সাসপেন্ডেড মানে প্রলম্বিত করা হয় এই লিকুইডের মধ্যে বা গ্যাসের মধ্যে, তাহলে তারাও এইরকম জিগ জ্যাগ একটা প্যাটার্নে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, র্যান্ডম, কোনো মাথামুন্ডু নেই, যেদিকে পারে ছুটে বেড়াচ্ছে। তো এই ধরনের মোশনকে বলা হয় ব্রাউনীয় মোশন। এটা কাইনেটিক থিওরি এভিডেন্সের একটা প্রমাণ যে গ্যাসের মলিকিউল ছুটে বেড়াচ্ছে। 2 নম্বর হচ্ছে ডিফিউশন অফ গ্যাস। কীরকম? দুটো গ্যাস যার নাও, ঠিক আছে, একটাতে মনে করো অক্সিজেন আছে, একটাতে হাইড্রোজেন আছে, এই দুটোকে যদি একটার ওপর আরেকটা উপর করে রাখো, দেখবে একে অপরের সাথে মিক্সড হয়ে গেছে, যেটা কি বলা হয় ডিফিউশন অফ গ্যাস। এখানে গ্র্যাভিটির কোনো প্রভাব নেই, মানে এটাকে যদি একটার ওপর আরেকটা রাখা হয় এইরকম দেখতে লাগবে, তাই তো? তাহলে দেখবে নিচে থেকে কণা উপর দিকে ছুটছে, পাশে ছুটছে, উপর থেকে নিচে ছুটছে, অর্থাৎ গ্র্যাভিটির কোনো এফেক্ট নেই এখানে। একটার সাথে আর একটা গ্যাস কী হবে, মিক্সড হয়ে যাবে। এবং মনে রাখতে হবে গ্যাস দুটো যেন একে অপরের সাথে রিয়াকশান না করে। তাহলে এটাই হচ্ছে ডিফিউশন, এর একটা যুক্তি। নেক্সট হচ্ছে ইফিউশন। ইফিউশন কি? ইফিউশন হচ্ছে ধরো একটা বেলুন, সেই বেলুনের মধ্যে তুমি বায়ু ভরে রেখে মুখটাকে, ফুল যতটা ফোলানো যায় সেই মুখটাকে বেঁধে টাইট করে রেখেছো। 2 ঘন্টা পর এসে দেখবে এই বেলুন কী হয়ে যাবে, চুপসে যাবে, অর্থাৎ বায়ু কিন্তু কিছুটা কমে যাবে ভেতরে। তো এই বেলুনের গায়ে ছোট ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে মানে গ্যাস বেরিয়ে যাচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় ইফিউশন। গ্যাস মলিকিউল এসকেপ করছে একটা টাইনি হোল, এটা কন্টেনার মনে করো বা বেলুনের মধ্যে যে টাইনি হোলসগুলো রয়েছে, ছোট ছোট ছিদ্র, সেখান দিয়ে গ্যাস বেরিয়ে যাওয়ার ঘটনাই হচ্ছে ইফিউশন। এটাও একটা কাইনেটিক থিওরির সপক্ষে যুক্তি দেয়। গ্যাসের প্রেশার, অবশ্যই যখন সাইকেলে হাওয়া ভরা হয় বা কোনো একটা কন্টেনারে গ্যাস থাকে, তখন সে অবশ্যই কন্টেনারের পাত্রের দেওয়ালে একটা প্রেশার অ্যাপ্লাই করবে। যদি পার্টিকেলগুলো না মুভ করতো, এক জায়গায় স্থির থাকতো, পাত্রের দেওয়ালে ধাক্কা দিত না, প্রেশার থাকতো না, তাহলে এটা একটা সপক্ষে যুক্তি। এক্সপ্যানশন অফ গ্যাস অন হিটিং, অর্থাৎ টেম্পারেচার যখনই তুমি বাড়াবে গ্যাস কী হবে, এক্সপ্যান্ড করবে, তাই না? থার্মোডাইনামিক্সেও দেখেছি এই পিস্টনটা উপর দিকে যাওয়ার চেষ্টা করবে গ্যাস এক্সপ্যান্ড হওয়ার জন্য। তো টেম্পারেচার বাড়লে এই যে গ্যাসের মলিকিউলসগুলো রয়েছে এদের যে ছোটাছুটি র্যান্ডম মোশন সেটা বেড়ে যাবে, বুঝতে পেরেছো? এর ওপর ধাক্কা দেবে এবং গ্যাসটা এক্সপ্যান্ড করবে। লাস্ট পয়েন্ট কি? কম্প্রেসিবিলিটি অফ গ্যাস। গ্যাসের মলিকিউলগুলোকে কী করা হয়, যেহেতু দুটো মলিকিউলের মধ্যে গ্যাপ অনেক বেশি থাকে, ইন্টারমলিকিউলার যে স্পেস, তাই গ্যাসকে আমরা কম্প্রেস করতে পারি। সলিডকে প্রায় কম্প্রেস করা যায় না বললেই চলে, লিকুইডকে তার থেকে বেশি, গ্যাসকে আমরা সব থেকে বেশি কম্প্রেস করতে পারি। যেমন সিলিন্ডারের মধ্যে গ্যাস কম্প্রেসড অবস্থায়, এলপিজি সিলিন্ডারে কম্প্রেস অবস্থায় থাকে এবং সেটা লিকুইড ফর্মে থাকে, এতটাই বেশি কম্প্রেস করা থাকে। এটাও আমার কাইনেটিক থিওরির এভিডেন্স। ব্রাউনীয় মোশন প্রথমেই বলেছি কি, দেখো তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থের মধ্যে প্রলম্বিত মানে সাসপেন্ডেড সূক্ষ্ম কণার অবিরাম, অনিয়মিত, এলোমেলো গতিকে বলা হচ্ছে ব্রাউনীয় গতি। অবিরাম, কন্টিনিউয়াস ছুটে চলেছে, অনিয়মিত জিগজ্যাগ প্যাটার্ন, এর কোনো প্যাটার্ন নেই, যেদিকে পারে ছুটছে, এলোমেলো গতি, সেটাই হচ্ছে ব্রাউনীয় গতি। বোঝা গেছে? এবার এর ব্রাউনীয় গতির কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখব, মোটামুটি 8টা ক্যারেক্টারিস্টিক্স আছে। দেখো 1 নম্বর পয়েন্ট, র্যান্ডম মোশন অফ পার্টিকেল। তাহলে পার্টিকেল মানে গ্যাস মলিকিউলের কথাই ভাবো, তুমি ঘরের এক কোণে স্প্রে যদি অ্যাপ্লাই করো, স্প্রে, তাহলে যে গ্যাস মলিকিউলগুলো কী হচ্ছে, ছুটছে পুরো ঘরের অন্য কোণেও তুমি এই স্প্রের সেন্টটা পাবে, সুগন্ধটা। তাহলে এই পার্টিকেলগুলো, গ্যাসের পার্টিকেলগুলো র্যান্ডম মোশন করছে। এই র্যান্ডম মোশনটা কি জিগজ্যাগ বলা হচ্ছে, জিগজ্যাগ মোশন, ঠিক আছে? কোনো প্যাটার্ন নেই, এরকম। এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। 2 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস মোশন, মানে একটা পার্টিকেল যে মুভ করছে সে মাঝে কোথাও থামবে না, কন্টিনিউ চলতেই থাকবে তার মোশনটা, মানে সে কখনো স্থির অবস্থায় আসবে না, এটাই বলছে কন্টিনিউয়াস মোশন। 3, টেম্পারেচার বাড়লে ইনক্রিজ করে, প্রথমেই বলেছি টেম্পারেচার বাড়লে গ্যাস মলিকিউল গতিবেগ বেড়ে যাবে, ছোটাছুটি বেড়ে যাবে। পার্টিকেল সাইজ যত ছোট হবে তত ডিক্রিজ করবে ব্রাউনীয় মোশন, ঠিক আছে? ডিক্রিজ উইথ পার্টিকেল সাইজ। তাহলে পার্টিকেল সাইজ যত ছোট হবে
একটা বড় পার্টিকেল আর একটা ছোট পার্টিকেল। তাহলে এর ক্ষেত্রে ছোটাছুটি বেশি, যে ছোট সে ছুটবে বেশি বড়টার তুলনায়। তাহলে পার্টিকেল সাইজ যদি ছোট হয় তাহলে ব্রাউনিয়া মোশন বাড়বে। ইন্ডিপেন্ডেন্ট অফ গ্র্যাভিটি, গ্র্যাভিটির কোনো প্রভাবই নেই, সে নিচে থেকে উপর দিকেও ছোটাছুটি করতে পারে তরলের মধ্যে বা গ্যাসের মধ্যে। মানে তুমি যেখানে গ্র্যাভিটি নেই সেখানে গিয়েও দেখবে তুমি এই ব্রাউনিয়া মোশন দেখতে পাবে। ডিপেন্ডস অন ভিসকোসিটি, দুটো তরল নাও, একটাতে মনে করো মধু আছে, হানি, আর একটাতে জল রয়েছে, এই দুটোর ওপরই তুমি ওই ছোটো ছোটো পার্টিকেলগুলোকে প্রলম্বিত করেছো, মানে উপরে ছড়িয়ে দিয়েছো মনে করো। তো অবশ্যই হানির ভিসকোসিটি, যেটাকে আমি ইটা বলছি ধরো, বেশি জলের তুলনায়। তাহলে ভিসকোসিটি বেশি মানে এর মধ্যে সচলতা খুব কম হবে, তাই না, মোশনটা কম হবে ওয়াটারের তুলনায়। তাহলে ভিসকোসিটি যদি বাড়ে, ইটা যদি বাড়ে, এই ব্রাউনীয় মোশন, ঠিক আছে, যেটাকে আমি ভি দিয়ে বলছি ধরো মোশন, সেটা কমে যাবে, হানির ক্ষেত্রে কম হবে। আর কি, যদি ধরো টেম্পারেচার সেম রাখো, পার্টিকেল সাইজও সেম রাখো, তাহলে তারা একই স্পিডে মুভ করবে। মানে দুটো পার্টিকেল নিয়েছো, তাদের সাইজকে সেম নিয়েছো এবং তাদের টেম্পারেচারও ফিক্সড রেখেছো, তাহলে তাদের স্পিডও সেম হবে। দুটোর মধ্যে একটা চেঞ্জ করে দাও, টেম্পারেচার আলাদা করে দাও, সাইজ একই রাখো, স্পিড চেঞ্জ হয়ে যাবে। বা সাইজ একই রেখে টেম্পারেচার আলাদা করে দাও, স্পিড চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেছে? লাস্ট পয়েন্ট কি বলছে, পাত্রের নড়াচড়ার উপর এই গতি নির্ভর করে না। মানে যে পাত্রের মধ্যে রেখেছো তাদেরকে, এই পাত্রটাকে যদি তুমি গাড়ির উপর বসিয়ে নিয়ে ছোটাও, ভিতরে কোনো প্রভাব পড়বে না, সে যেভাবে মোশন, র্যান্ডম মোশন করছিল সেই ঘটনায় ঘটবে। অর্থাৎ এক্সটার্নাল ফ্যাক্টর এখানে কিছুই নেই, গ্র্যাভিটিও নেই, পাত্রের মোশনও এখানে নেই। এই হচ্ছে কিছু ক্যারেক্টারিস্টিক্স। তো ব্রাউনীয় মোশনের কজ কি বা কারণ কি? কারণ একটাই, ওই যে তরলের মধ্যে পার্টিকেলগুলো রয়েছে তার সাইজ কিন্তু খুবই ছোট। সেই সাইজ ছোট হওয়ার জন্য এর উপর যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে চারিদিক থেকে পার্টিকেলটার উপর, সেই ফোর্সের জন্য সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রেজাল্টেন্ট ফোর্স এখানে জিরো হয় না, কিন্তু এখানে যদি পার্টিকেলটা সাইজ বড় হতো তাহলে এর উপর রেজাল্টেন্ট ফোর্স কিন্তু জিরো হয়ে যেত। ঠিক আছে, এখানে রেজাল্টেন্ট ফোর্স একটা থাকে, সেই রেজাল্টেন্ট ফোর্স থাকার জন্য পার্টিকেল এলোমেলো মুভ করে এবং টেম্পারেচার বাড়লে স্পিড বাড়তে থাকে। এবার একটা গ্রাফ আমরা তোমাকে দেখাবো, যেমন ইন্টারমলিকুলার ফোর্স আর ইন্টারমলিকুলার স্পেসের মধ্যে দেখো দুটো টার্ম, দেখো দুটো পার্টিকেল রয়েছে, এর মধ্যে গ্যাসের মধ্যে পার্টিকেলগুলো দূরে দূরে থাকে, এর মধ্যে যে এই যে গ্যাপ স্পেস, এটারই নাম হচ্ছে ইন্টারমলিকুলার স্পেস। আর এদের মধ্যে যদি ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন যাই থাকুক না কেন, আকর্ষণ বিকর্ষণ যাই থাকুক না কেন, সেটাকে বলা হয় ইন্টারমলিকুলার ফোর্স। এর মধ্যে যদি একটা গ্রাফ অঙ্কন করা হয়, এফ ভার্সেস আর, এই হচ্ছে আমার এফ, এই হচ্ছে আমার আর, তাহলে এই ধরনের একটা গ্রাফ আমরা পাবো। দেখো কীরকম, এই ধরনের একটা গ্রাফ আমরা পাবো। ঠিক আছে, যেখানে কাট করছে আরকে, এই পয়েন্টটা হচ্ছে আর নট। এবার দেখো এই রিজিয়ানটা লক্ষ্য করো, কোন রিজিয়ানটা? এই রিজিয়ানটা। তাহলে এই রিজিয়ানে আর নটের থেকে বড়, তাই তো, আর ইজ গ্রেটার দেন আর নট। তাহলে এই রিজিয়ানে দেখো ফোর্সের ভ্যালু কি নিচের দিকে আছে, মানে এটা হচ্ছে মাইনাস এফ, অর্থাৎ ফোর্স হচ্ছে নেগেটিভ। তাহলে 1 নম্বর পয়েন্ট কি পেলাম, যদি আর গ্রেটার দেন আর নট হয় তখন যে ফোর্স সেটার ভ্যালু হচ্ছে নেগেটিভ। নেগেটিভ মানে কি? অ্যাট্রাকটিভ। অর্থাৎ এই কন্ডিশনে অ্যাট্রাকটিভ হিসাবে কাজ করবে ফোর্স, দুটো এই যে দুটো মলিকুল একে অপরের কাছে আসবে, অ্যাট্রাকটিভ। ঠিক যখন আর নট হবে আর সমান, তখন দেখো ফোর্সের ভ্যালু কিন্তু 0, তাহলে এখানে নো অ্যাট্রাকটিভ, নো রিপালসিভ। 3 নম্বর দেখো, এবার ভিতরে ঢুকে যাচ্ছ, আর লেস দ্যান আর নট, এই রিজিয়ানটার কথা বলছি। এই রিজিয়ানে দেখো ফোর্সের ভ্যালু পজিটিভে চলে গেছে, তাহলে এফ হচ্ছে পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে রিপালসিভ। ঠিক আছে, এর অর্থ কি দাঁড়াচ্ছে, ধরো তোমার দুই বন্ধু, ঠিক আছে, খুব ভালো বন্ধু, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছো,
তাহলে অ্যাট্রাকটিভ নেচার আছে তোমাদের মধ্যে। একদম যদি দুজনে গায়ে গায়ে এসে দাঁড়িয়ে যাও, এটা হয়ে যাবে রিপালসিভ, ঠিক আছে? তখন বিরক্ত লাগবে। তাহলে যখন দূরত্ব খুবই কম আর নটের থেকে, ঠিক সেই সময় ফোর্স হয়ে যাবে কি রিপালসিভ। আর যখন দূরত্ব বেশি আর নটের থেকে, অ্যাট্রাকটিভ নেচার শো করবে। এবার কিছু কনসেপ্ট বোঝাবো, যে অ্যাভারেজ স্পিড মানে যেটাকে মিন স্পিডও বলা হয়, রুট মিন স্কোয়ার ভেলোসিটি এবং মোস্ট প্রবাবল ভেলোসিটি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাবো। দেখো আমি অ্যাভারেজ ভেলোসিটি লিখিনি, গ্যাসের ক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি 0 হয়ে যায়, তাই অ্যাভারেজ স্পিড লিখেছি। বাকিগুলোর ক্ষেত্রে আমি ভেলোসিটি লিখেছি। দেখো মনে করো 10টা গ্যাস মলিকিউল আছে, 10টি গ্যাস মলিকিউলস রয়েছে। আমি একদম এক্সাম্পল দিয়ে বোঝাবো। 10টা গ্যাস মলিকিউল রয়েছে, তাদের স্পিডগুলো নিম্নরূপ আমি লিখছি। প্রত্যেকটার আলাদা আলাদা স্পিড এরকম আছে। কীরকম? 4 ধরো, প্রথমটা, দ্বিতীয়টা 4, তৃতীয়টা 4। একইভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম মনে করো। তারপর 6, 7, 9 এরকম। তাহলে 10টা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরা হচ্ছে প্রতিটাই মিটার পার সেকেন্ডে স্পিড। এটা প্রথমটা, এটা দ্বিতীয়, তৃতীয়, এইভাবে। তো অ্যাভারেজ কীভাবে বার করতে হয় তুমি জানো? তাহলে প্রথমে আমরা অ্যাভারেজ স্পিড বার করছি, ঠিক আছে? অ্যাভারেজ স্পিড কি আসে দেখো তো, সব কটাকে যোগ করে যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করলে অ্যাভারেজ পাই। তাহলে 4 + 4 + 4, 5 + 5 + 5 + 5 +6 + 7 + 9, টোটাল কতগুলো গ্যাস অণু রয়েছে? 10টা। তাহলে এই সংখ্যাকে তুমি 10 দিয়ে ভাগ করো এবং কত উত্তর আসছে দেখো, আমি বলে দিচ্ছি। এটা আসছে 5.4 মিটার পার সেকেন্ড। তাহলে এটা বেরোলো আমার অ্যাভারেজ। নেক্সট টার্মটা দেখো, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, আরএমএস বলা হয় সংক্ষেপে। তাহলে আরএমএস কীভাবে বার করে? আরএমএস কীভাবে বার করে দেখো, উল্টো দিক থেকে আসো। প্রথমে স্কোয়ার করবে, তারপর মিন করবে, তারপর রুট করবে। প্রথমে স্কোয়ার করো, 4 স্কোয়ার, 4 স্কোয়ার, 4 স্কোয়ার, ঠিক আছে? 5 স্কোয়ার, 5 স্কোয়ার, 5 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, 9 স্কোয়ার। এবার কি বলেছি? মিন মানে অ্যাভারেজ করো, যেরকম আগে করলে। তাহলে যোগ যোগ যোগ, সবকটা প্লাস। অ্যাভারেজের জন্য কত দিয়ে ভাগ করবে? আবার 10টা আছে সংখ্যা, 10 দিয়ে ভাগ করবে। এবার কি করবে? রুট, চাপিয়ে দাও রুট। এই ভ্যালুটাই হচ্ছে আরএমএস ভেলোসিটি। সাধারণত অ্যাভারেজ ভেলোসিটি 0 হয়, তো আরএমএস ভেলোসিটি বার করার আমরা চেষ্টা করি। তাহলে এটা ক্যালকুলেট করো, করে দেখো আসবে ওর থেকে বেশি, অ্যাভারেজের থেকে 5.6 মিটার পার সেকেন্ড। এই হলো অ্যাভারেজ আরএমএসের কাহিনী। নেক্সট রয়েছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, এমপিভি শর্টে লিখছি, মোস্ট প্রবাবল ভেলোসিটি। এবার দেখো এগুলো এক একটা অণুর বেগকে ডিনোট করছে। এবার দেখো সর্বাধিক সংখ্যক অণু কোন বেগটা অর্জন করেছে। দেখো এখানে 4 রয়েছে 3 বার, 5 রয়েছে 4 বার, বাকি সব একটা একটা আছে। তাহলে সর্বাধিক সংখ্যক অণু এই 5 বেগটাকে অর্জন করেছে। তাহলে এটা ডাইরেক্ট উত্তর হয়ে যাবে 5 মিটার পার সেকেন্ড। তাহলে মোস্ট প্রবাবল ভেলোসিটি হচ্ছে কি 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সর্বাধিক সংখ্যক অণু এই বেগটা অর্জন করেছে। বোঝা গেল তিনটের মধ্যে রিলেশন। এবার দেখো সব থেকে কম দেখো 5, অর্থাৎ মোস্ট প্রবাবল ভেলোসিটি হচ্ছে সব থেকে কম। তার বেশি হচ্ছে দেখো অ্যাভারেজ, তার বেশি হচ্ছে আরএমএস। তাহলে সব থেকে বেশি কে? আরএমএস বেগ। সব থেকে কম হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, তারপর হচ্ছে অ্যাভারেজ। এটা এইভাবে মনে রাখতে পারো। আর অ্যাভারেজের জন্য এ, আর এটার জন্য এম, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তাহলে আর বড়, তারপর এ, তারপর এম। বোঝা গেল? তাহলে আরএমএস সবসময় বড় হবে অ্যাভারেজের থেকে, আর মোস্ট প্রবাবল ভেলোসিটি হবে সব থেকে কম। সর্বাধিক সংখ্যক অণু যে বেগ অর্জন করে সেটাকে বলা হয় মোস্ট প্রবাবল ভেলোসিটি। ক্লিয়ার হয়েছে? পরের ফর্মুলা আমি বলবো, তার আগে ডিরাইভ করতে হবে আমাকে, ঠিক আছে? আর যদি বলা হয় অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি, তাহলে অবশ্যই গ্যাসের ক্ষেত্রে হয় 0, অর্থাৎ যতগুলো পার্টিকেল ডান দিকে মুভ করছে ধরো, ততগুলো পার্টিকেলই সেম বেগে বাঁ দিকে মুভ করছে, অর্থাৎ ওভারঅল কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে। এবার এই কাইনেটিক এনার্জিতে
মানে আমাকে প্রেশার বার করার জন্য কিছু অ্যাজাম্পশন করতে হবে, বা এই কাইনেটিক থিওরি অফ গ্যাস কিছু অ্যাজাম্পশনের উপর বেসড করে নির্ণয় করা হয়। সেই অ্যাজাম্পশনসগুলো আমরা দেখব, 10টা রয়েছে। দেখো কি বলছে, গ্যাস অনেক ছোট ছোট অণু দ্বারা গঠিত, টাইনি মলিকিউলস, প্রচুর অণু, ভেরি লার্জ নাম্বার অফ। তাহলে গ্যাস অসংখ্য ছোট ছোট অণু দ্বারা গঠিত, প্রথম বক্তব্য। 2 নম্বর বক্তব্য হচ্ছে এই অণুগুলো হচ্ছে পয়েন্ট মাস। ধরো এই একটা কন্টেনার, এর মধ্যে অসংখ্য অণু রয়েছে এবং এগুলো পয়েন্ট মাস। পয়েন্ট মাসের অর্থ হচ্ছে যে এর যে ভলিউম, ঠিক আছে, সেটা নেগলিজিবল। কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু গ্যাসের ভলিউম বা কন্টেনারের ভলিউম, ঠিক আছে। ওভারঅল গ্যাসটার যে ভলিউম তার তুলনায় এই মলিকিউলস, গ্যাসের যে অণু, তাদের ভলিউমগুলো নেগলিজিবল। এটা ধরা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর কি বলছি, মলিকিউলস কন্টিনিউয়াস র্যান্ডম মোশন অল ডাইরেকশানে। এই যে মলিকিউলসগুলো যেরকম ব্রাউনিয়ান মোশন, কন্টিনিউয়াস র্যান্ডম মোশনে রয়েছে, কখনো স্থির থাকে না এবং সমস্ত ডাইরেকশানে মোশন দেখায়। এবং মলিকিউলগুলো মুভ করছে, তার স্পিড কিন্তু রেঞ্জ যেটা 0 থেকে ইনফাইনাইট, এই রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে। মলিকিউলস রিজিড ইলাস্টিক স্ফিয়ার, এই মলিকিউলগুলোকে আমরা ধরে নিই রিজিড। রিজিড মানে কি? খুবই শক্ত, ওকে কম্প্রেস করা যায় না, মানে শেপ চেঞ্জ হবে না। রিজিড স্ফিয়ার হিসাবে আমরা ধরে ক্যালকুলেট করব। ইলাস্টিক স্ফিয়ার মানে এর সাথে এসে আরেকটা মলিকিউল যদি ধাক্কা খায় তাহলে এনার্জির কোনো রকম লস হবে না, তাই মলিকিউলকে বলা হচ্ছে রিজিড, দৃঢ় বস্তু, এবং ইলাস্টিক স্ফিয়ার অর্থাৎ স্থিতিস্থাপক গোলক। আচ্ছা, কলিশন বিটুইন মলিকিউলস অ্যান্ড উইথ দ্য কন্টেনার পারফেক্টলি ইলাস্টিক মানে কি? দুটো মলিকিউল যখন একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে বা কন্টেনারের যে দেওয়াল তার সাথে যখন ধাক্কা খাচ্ছে, সেই ধাক্কাটা বা কলিশনটা কিন্তু হচ্ছে ইলাস্টিক কলিশন, অর্থাৎ কোনো রকম এনার্জি লস হচ্ছে না, নো এনার্জি লস। বোঝা গেল? কোনো এনার্জি কিন্তু এখানে লস হচ্ছে না, কলিশন হচ্ছে ইলাস্টিক। মলিকিউলস মুভ ইন স্ট্রেট লাইন বিটুইন টু সাকসেসিভ কলিশন। দেখো এই হচ্ছে মলিকিউলস, এই দুটোর মধ্যে ধরো ধাক্কা খেলো, আরেকটা ধাক্কা খেলো, এ এসে কে ধাক্কা মারলো, এ এসে কে ধাক্কা মারলো মনে করো। তাহলে দুটো ধাক্কা, এই একটা ধাক্কার মাঝে এই যে দূরত্ব, এই দূরত্বটা সে কিন্তু সরলরেখা বরাবর যাবে, এরকম বক্রপথে কিন্তু যাবে না। তাহলে মলিকিউল পরপর দুটো ধাক্কা বা পরপর দুটো সংঘর্ষের মধ্যে স্ট্রেট লাইনে মুভ করে, এবং এই দূরত্বটার একটা নাম আছে, সেটাকে বলা হয় ফ্রি পাথ। ঠিক আছে, ফ্রি পাথ। দেয়ার আর নো ইন্টারমলিকুলার ফোর্স বিটুইন মলিকিউলস এক্সেপ্ট ডিউরিং কলিশনস, মানে এই প্রত্যেকটা মলিকিউলসের মধ্যে কোনো রকম আকর্ষণ বল বা বিকর্ষণ বল নেই, এটা আমরা ধরে নিই অ্যাজাম্পশন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। শুধুমাত্র কলিশনের ক্ষেত্রে আকর্ষণটা থাকছে, যখনই ধাক্কা মারছে ঠিক সেই সময়। বা পাত্রের দেওয়ালের সাথেও কোনো রকমের ইন্টারাকশন মানে আকর্ষণ বল বা বিকর্ষণ বল নেই, একে অপরের সাথে ডিপেন্ডই নয়। নেক্সট, টাইম অফ কলিশন ইজ নেগলিজিবল কম্পেয়ার টু টাইম বিটুইন টু সাকসেসিভ কলিশন, মানে এই কলিশন এই দুটো কলিশনের মাঝে যে টাইম, এই যে চলছে সরলরেখা বরাবর, এই যে টাইম আর ধাক্কা দেওয়ার টাইম, এই দুটো টাইমের মধ্যে আকাশ পাতাল তফাৎ। মানে এই যে ধাক্কা দেওয়ার টাইম T1 সেটা নেগলিজিবল, ইজ ভেরি ভেরি লেস দ্যান টি, পুরোপুরি বলতে পারি নেগলিজিবল করা হয়। পোটেনশিয়াল এনার্জি মলিকিউলের 0, অনলি কাইনেটিক এনার্জি রয়েছে। কেন 0? কারণ পার্টিকেলগুলো বলেছি সবসময়, মানে মলিকিউলসগুলো র্যান্ডম মোশনে থাকে, কখনো স্থির অবস্থায় আসে না। স্থির হলেই তবে পোটেনশিয়াল এনার্জি থাকবে, তো পোটেনশিয়াল এনার্জি 0, শুধুমাত্র কাইনেটিক এনার্জি থাকে। তাহলে টোটাল এনার্জিটাই বেসিক্যালি এর কাইনেটিক এনার্জি, যেহেতু পোটেনশিয়াল এনার্জি 0। এই হচ্ছে 10টা অ্যাজাম্পশন। এর ওপর বেসড করে একটা কন্টেনারে গ্যাস রাখলে কিভাবে প্রেশার অ্যাপ্লাই হয় সেটা আমরা দেখব। তো প্রথমত মনে করো একটা কন্টেনার, আমরা প্রেশার বার করতে চাইছি, তো প্রেশার সমান কি? ফোর্স আপন ইউনিট এরিয়া, তাই তো? ফোর্স আবার কিভাবে বার করতে পারি? ফোর্সটা ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় ফোর্স, মানে ভরবেগ ধরো mv, তার পরিবর্তনের হার মানে টাইম ইন্টু এ, এটাই হচ্ছে ফোর্স। ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে ফোর্স, আর নিচে এ আছে। তাহলে আমাকে ফার্স্ট কাজ হচ্ছে এই ভরবেগের পরিবর্তন বার করা, তার হার বার করা, সেখান থেকে ফোর্স বেরোবে, তারপর এরিয়া দিয়ে
ভাগ করে আমি প্রেসার বার করব। ক্লিয়ার? তো এখানে একটা ছবি আমি দেখিয়েছি, মনে করো এটা হচ্ছে আমার মূল বিন্দু, এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, উপরে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। মনে করো কন্টেনারটা একটা কিউব শেপে আছে। পূর্ণ স্থিতিস্থাপকের বাহুগুলো মানে এসে মলিকিউলগুলো ধাক্কা খেলেও কোনো এনার্জি লস হবে না। নেক্সট মনে করো কোনো একটা মলিকিউল এর গতির কথা আমরা চিন্তা করব। এই ধরো মলিকিউলটার সি, কোনো একটা গতি, কোনো একটা ডাইরেকশান, তাহলে এই সি এর ভেক্টর অনুযায়ী এক্স ওয়াই জেড এই 3 অক্ষ বরাবর উপাংশ থাকবে। ধরো এক্স অক্ষ বরাবর উপাংশকে বললাম ইউ, ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটাকে বললাম ভি, আর জেড অক্ষ বরাবর যে উপাংশ সেটাকে আমরা বললাম ডাব্লিউ। ক্লিয়ার? তাহলে ভেক্টর ল অনুযায়ী আমরা লিখতে পারি সি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। ক্লিয়ার? এটা রেখে দিলাম, পরে কাজে লাগবে। ওকে, নেক্সট এর মধ্যে কি রয়েছে? গ্যাস। তাহলে এক একটা গ্যাসের যদি ভর আমরা বলি, ধরো একটি গ্যাস মলিকিউলের ভর, একটি গ্যাস মলিকিউল এর ভর সেটা হচ্ছে স্মল এম, এক একটা ছোটো এম দিয়েছি, ঠিক আছে। এবার মনে করো গ্যাসে তো আনলিমিটেড গ্যাসের অণু রয়েছে। এবার আমি ধরে নিলাম যে এন সংখ্যক গ্যাসের অণু রয়েছে, এন সংখ্যক গ্যাসের অণু এই কন্টেনারের মধ্যে রয়েছে। তাহলে এন সংখ্যক গ্যাসের অণুর ভর কী হবে? এক একটার ভর যদি এম হয়, এন সংখ্যকের ভর কী হবে? এন ইন্টু এম। এটা কি আমি নাম দিয়ে দিলাম ক্যাপিটাল এম। তাহলে যখনই আমি ক্যাপিটাল এম বলবো তখন টোটাল গ্যাসের ভরকে বোঝাবে। তাহলে যদি বলি একটা গ্যাস অণুর ভর সেটা হবে স্মল এম, আর টোটাল গ্যাসের ভর হবে ক্যাপিটাল এম। ঠিক আছে? টোটাল মাস অফ গ্যাস সেটা হচ্ছে ক্যাপিটাল এম। এগুলো আমার লাগবে। এবার শুরু করছি। ধরো এই পার্টিকেলটা যাত্রা শুরু করছে পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর, যাত্রা শুরু করছে এবং এসে এই যে ফেসটা রয়েছে এক্স অক্ষ বরাবর, এই ফেসের উপর লম্বভাবে এসে ধাক্কা মারল। ঠিক আছে? এবার বলেছি ইলাস্টিক কলিশন হবে, এখানে এসে ধাক্কা মারলো, ধাক্কা মেরে ফিরে গেল এই বরাবর। তাহলে ইউ বেগে যদি আসে সে মাইনাস ইউ বেগে ফিরে যাবে, তাই না? তাহলে ধাক্কার আগে বিফোর কলিশন ধাক্কার আগে মোমেন্টাম কত ছিল বা ভরবেগ, আমি মোমেন্টামই লিখছি। ধাক্কার আগে মোমেন্টাম যদি এম মাসের একটা কণা হয় তাহলে এম ইউ, আর আফটার কলিশন কি হবে? আফটার কলিশন মোমেন্টাম হবে মাইনাস এম ইউ, কারণ মাইনাস ইউয়ে ফিরে যাচ্ছে। তাহলে এখানে মোমেন্টামের একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। তাহলে ডেল্টা মোমেন্টামকে আমরা পি দিয়ে লিখি, তাহলে ডেল্টা পি সমান আমরা বলতে পারি চেঞ্জ কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো ফাইনাল হচ্ছে মাইনাস এম ইউ, ইনিশিয়াল হচ্ছে মাইনাস এম ইউ, অর্থাৎ -2 এম ইউ। এটা হচ্ছে ওই পার্টিকেলটার কি মোমেন্টামের চেঞ্জ। ঠিক আছে? এবার পার্টিকেলটা ধরো এটাকে আমি নাম দিলাম A1 এ ফেস, আর এইদিকে যে ফেসটা রয়েছে তার ঠিক অপোজিটে কিউবের যে ফেসটা আছে এটাকে আমি নাম দিচ্ছি A1 ফেস। তাহলে ধাক্কা খেয়ে এবার পার্টিকেলটা যাচ্ছে, গিয়ে এবার A1 ফেসে আবার ধাক্কা খেলো, আবার ফিরে এসে ধরো এ ফেসে ফিরে এলো। আচ্ছা, এই কিউবের লেন্থ আমি বলছি ধরো এল, প্রত্যেকটা লেন্থ হচ্ছে এল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে গেল এল লেন্থ, ফিরে এলো এল লেন্থ, তাহলে টোটাল কতটা সে কভার করলো এই এদিক থেকে এদিকে গিয়ে ফিরে আসতে? 2L লেন্থ। তাহলে এটা কভার করতে তার একটা টাইম লাগবে, সেই টাইমটা কত? টি সমান হচ্ছে দৈর্ঘ্য ডিভাইডেড বেগ, বেগ কত? ইউ বেগে সে মুভ করছে। তাহলে চেঞ্জ ইন তোমার মোমেন্টাম বাই টাইম করলে ভরবেগের পরিবর্তনের হার পেয়ে যাচ্ছি, এখান থেকে ফোর্স পেয়ে যাব। তাহলে ডেল্টা পি আপন টিম, এটাই হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এটা সমান হচ্ছে -2mu ডিভাইডেড বাই 2L, উপরে ইউটা উঠে যাবে, ইউ স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা সমান 2 কেটে গিয়ে -mu স্কোয়ার বাই এল, এটা হচ্ছে ডেল্টা পি চেঞ্জ ইন মোমেন্টাম -mu স্কোয়ার বাই এল।
এটা কি মাইনাস সামনে আছে, মানে এ তলটা অণুটার উপর বল প্রয়োগ করছে এই পরিমাণ, ঠিক আছে? এটা ডেল্টা পি বাই টি, এটাই হচ্ছে ফোর্সের ভ্যালু। তাহলে আমি পরের পাতায় লিখছি ফোর্স সমান, দেখো তাহলে ডেল্টা পি আপন টি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এটাই হচ্ছে ফোর্স। এটা সমান কি মাইনাস কত পেলাম, এম ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এল পেলাম, তাই তো? তাহলে এটা কে কাকে বলন দিচ্ছে, এটা হচ্ছে ওই যে এ ফেসটা রয়েছে সে অণুটার উপর বল প্রয়োগ করছে, ঠিক আছে? এ ফেস বল প্রয়োগ করছে অণুটির উপর, অণুটির উপর বল প্রয়োগ করছে। তাহলে এই কথাটাকে যদি ঘুরিয়ে দিই যে অণুটি এ ফেসটির উপর কি বল প্রয়োগ করছে, তাহলে মাইনাস সরে যাবে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, ক্রিয়া প্রতিক্রিয়া, তাই না? তাহলে এম ইউ স্কোয়ার বাই এল যদি বলি, এই ফোর্সটা তাহলে কি, এই ফোর্সটা হচ্ছে এই যে অণুটা রয়েছে সে এই এ ফেসটার উপর এসে যে বল প্রয়োগ করছে সে তার ভ্যালু, বুঝতে পেরেছ? অর্থাৎ এ ফেসটির উপর, এ ফেস এর উপর ওই মলিকিউল বা অণুটির দ্বারা প্রযুক্ত বল তার ভ্যালু কি পাচ্ছি, এফ সমান এম ইউ স্কোয়ার বাই এল। ফোর্স পেয়ে গেছি, এবার আমরা প্রেশার পেয়ে যাব। তাহলে প্রেশার সমান হচ্ছে ফোর্স আপন এরিয়া। তাহলে ওই এ ফেসটার এরিয়া কীভাবে বেরোবে, এরকম ফেসটা ছিল, লেন্থ আর ব্রেথ দুটোই এল যদি হয়, তাহলে এফ পেয়ে গেছি এম ইউ স্কোয়ার বাই এল, আর এরিয়া হচ্ছে এল স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি এম ইউ স্কোয়ার বাই এল কিউব। এবার এল কিউব মানে কি, তিনটে লেন্থের গুণফল মানে হচ্ছে ভলিউমকে ডিনোট করছে, অর্থাৎ এম বাই ভি ইন্টু ইউ স্কোয়ার। এই পর্যন্ত আমরা পৌঁছালাম। এবার দেখো এটা আমি একটা অণু নিয়ে এতক্ষণ ক্যালকুলেট করলাম। এবার ওই গ্যাসটার ওই কিউবটার মধ্যে এন সংখ্যক অণু রয়েছে, তাহলে এখানে এন সংখ্যক অণু রয়েছে। তাহলে এন সংখ্যক অণুর জন্য বেগগুলো কি হবে, ইউ আছে, ইউ 1 হবে, ইউ 2 হবে, ইউ 3 হবে, এইভাবে ডট 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 ইউ এন পর্যন্ত যাবে। তাহলে প্রত্যেকটার জন্য যদি তুমি প্রেশার লেখো এবং সেগুলো সবাই এক্স ডাইরেকশানে মুভ করছে, তাই সাফিক্সে এক্স লিখলাম, পি এক্স সমান হয়ে যাবে এম বাই ভিকে আলাদা করে দাও, এটাকে লেখো ইউ 1 স্কোয়ার প্লাস ইউ 2 স্কোয়ার প্লাস ইউ 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ইউ এন স্কোয়ার। তাহলে এই একই কাণ্ড ওয়াই ডাইরেকশানেও ঘটবে, জেড ডাইরেকশানেও ঘটবে। তাই ওয়াই ডাইরেকশানের জন্য আমি ডাইরেক্ট এখান থেকে লিখে দিচ্ছি পি ওয়াই, এটা সমান হচ্ছে এম বাই ভি। ওয়াইয়ের জন্য আমরা ভি ধরেছিলাম, তাহলে এখান থেকে ভি 1 স্কোয়ার ভি 2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ভি এন স্কোয়ার। একইভাবে পি জেডের জন্য আমরা পাবো মাস, এক একটা অণুর ভর বাই ভলিউম ইন্টু ডাব্লিউ 1 স্কোয়ার প্লাস ডাব্লিউ 2 স্কোয়ার প্লাস ডট 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 ডাব্লিউ এন তার স্কোয়ার। তাহলে আমরা তিনটে ডাইরেকশানে প্রেশারের ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা জানি যে গ্যাস তিন দিকে সমান বল অনুভব, যেদিকেই হোক সমান বল অনুভব করে, অর্থাৎ পিএক্সের প্রেশার সেটা সমানই পি ওয়াই প্রেশার, সেটা সমানই হচ্ছে পি জেডের প্রেশার, এটা সমান আমরা লিখতে পারি পি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি সমান 1/3 অফ পি এক্স প্লাস পি ওয়াই প্লাস পি জেড। এখান থেকে এটা লিখতে পারি, প্রত্যেকটা 1/3 করে কন্ট্রিবিউশন যোগ করলে কি হবে, 100% ফিরে আসবে। তাহলে এবার এই প্রেশারটাকে লিখে 1/3 অফ প্রত্যেকটা ভ্যালু, এই যে পি এক্স পেয়েছি, পি ওয়াই পেয়েছি, পি জেড পেয়েছি, সব এবার বসে বসে যোগ করো, আমি পরের পাতায় লিখছি, ঠিক আছে? তাহলে পি সমান 1/3, আচ্ছা বাইরে বার করে দাও এক একটা অণুর ভর আর ভিকে, বাকি যা আছে ভিতরে সব যোগ করতে থাকো। ইউ 1 স্কোয়ার প্লাস ইউ 2 স্কোয়ার, এটা পি এক্সের জন্য, প্লাস ডট 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 ইউ এন স্কোয়ার প্লাস ভি এর জন্য লেখো ভি 1 স্কোয়ার প্লাস ডট 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 ভি এন স্কোয়ার। একইভাবে ডাব্লিউর জন্য আসবে ডাব্লিউ 1 স্কোয়ার প্লাস ডট 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 ডাব্লিউ এন স্কোয়ার, ঠিক আছে? এইভাবে এটা কমপ্লিট হবে। এবার ইউ 1 স্কোয়ার, ভি 1 স্কোয়ার এবং ডাব্লিউ 1 স্কোয়ারগুলোকে এক কাছে নিয়ে এসো। তাহলে 1/3 মাস বাই ভলিউম, কি বললাম, ইউ 1 স্কোয়ার প্লাস ভি 1 স্কোয়ার প্লাস ডাব্লিউ 1 স্কোয়ার, এটাকে এক কাছে নিয়ে এলাম। আর কি পড়ে আছে, প্লাস
U2 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার প্লাস W2 স্কোয়ার, এইভাবে লিখতে থাকো, চলবে এটা। ক্লিয়ার? এটা সমান তাহলে 1/3 m/v। এটা প্রথমেই আমরা বলেছিলাম যে সি স্কোয়ার সমান ছিল ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার, প্রথম লাইন লিখেছিলাম, তাহলে এটা হয়ে যাবে C1 স্কোয়ার, এটা হয়ে যাবে C2 স্কোয়ার, এইভাবে চলতে থাকবে CN স্কোয়ার। ঠিক আছে, আমার এটাকে যদি RMS এ চেঞ্জ করতে চাই কি করতে হবে দেখো তো, 1/3 m/v, এটা তো আছেই, উপরে তুমি ক্যাপিটাল N দিয়ে গুণ করে দাও আর নিচে ভাগ করে দাও, C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস ডট 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 CN স্কোয়ার, নিচে n দিয়ে ভাগ করে দাও, লিখতেই পারি আমি, n কেটে যাচ্ছে। এই যে ভ্যালুটা ব্যাকেটের মধ্যে এটাই কিন্তু RMS ভ্যালুকে বোঝাচ্ছে, রুট নেই, তাহলে স্কোয়ার বেসিক্যালি, তাই না? আমরা কি করেছিলাম, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি স্কোয়ার করেছিলাম, যোগ করেছিলাম, সংখ্যা দিয়ে ভাগ করেছিলাম, RMS পেয়েছিলাম, এবং রুট ছিল, এখানে রুট নেই, তাহলে স্কোয়ার করে দেবো অবশ্যই। তাহলে 1/3 অফ, দেখো স্মল m ইন্টু ক্যাপিটাল N মানে কি, ক্যাপিটাল M বাই ভি ইন্টু এটা হয়ে যাবে CRMS তার স্কোয়ার। বোঝা গেল? এটাই হচ্ছে প্রেশারের ভ্যালু, যেখানে আমি আগেই বলেছি ক্যাপিটাল M মানে পুরো গ্যাসটার ভর সমান হচ্ছে এক একটা অণুর ভর ইন্টু টোটাল কতগুলো অণু রয়েছে সেটার সাথে সমান। m/v মানে কি বলো তো, ডেনসিটি, মাস আপন ভলিউম হচ্ছে ডেনসিটি, তাহলে 1/3 রো CRMS স্কোয়ার, এটাই হচ্ছে কি প্রেশারের ভ্যালু, এটা মুখস্থ রাখতে হবে। P সমান 1/3 রো CRMS স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এবার অনেকগুলো ফরম্যাটে আমি লিখবো, দেখো এটাকে, তাহলে এইমাত্র যে রিলেশনটা পেলাম সেটা লিখছি। তাহলে গ্যাস যে প্রেশার এক্সার্ট করবে দেওয়ালে, সেই P সমান 1/3 রো CRMS তার স্কোয়ার, যেখানে রো হচ্ছে পুরো গ্যাসটার ডেনসিটি। আরেকটা ফর্ম কি, P সমান 1/3, রোটাকেই ভেঙে লিখেছিলাম m/v CRMS তার স্কোয়ার। আরও কি ফর্ম, P সমান 1/3 ক্যাপিটাল M কে লিখতে পারি স্মল m ইন্টু ক্যাপিটাল N বাই ভি CRMS তার স্কোয়ার। এই যে ক্যাপিটাল N বাই ক্যাপিটাল V, এর একটা নাম দিয়ে দিচ্ছি আমি স্মল n/v, কাউকে ভলিউম দিয়ে ভাগ করলে কি বোঝায়, ডেনসিটি বোঝায়, এটা হচ্ছে মলিকিউলার নাম্বার ডেনসিটিকে বোঝাচ্ছে। যেমন মাসকে ভলিউম দিয়ে ভাগ করলে ডেনসিটি হয়, এটা নাম্বারকে ভলিউম দিয়ে ভাগ করছি, তাই মলিকিউলার নাম্বার ডেনসিটি এর নাম স্মল n। তাহলে এর জায়গায় আমি এবার পুট করছি, তাহলে P সমান 1/3 স্মল n CRMS স্কোয়ার, যেখানে স্মল m হচ্ছে এক একটা অণুর ভর, স্মল n হচ্ছে নাম্বার ডেনসিটি ক্যাপিটাল N/v আর CRMS স্কোয়ার। দেখো কতগুলো ফর্ম পেলাম, 1 2 3 4। মনে রাখবে 1 নম্বর ফর্মটা, বাকি সব তুমি বার করতে পারবে। 1/3 রো C স্কোয়ার, 1/3 MN CRMS স্কোয়ার, স্মল n রয়েছে, এবং এই nটা মনে রাখবে কি, ক্যাপিটাল N/v। ক্লিয়ার? এবার আমরা প্রথম ইকুয়েশন থেকে যদি দেখি RMS ভ্যালুটা যদি বার করতে চাই, CRMS সমান কি আসবে, তাহলে রুট আসবে, কোনাকুনি গুণ করে দেখো 3p আপন রো, এটা মনে রাখো, এটা আমি পরে কাজে লাগাবো, ঠিক আছে? ওপর থেকেই আসছে 3p বাই রো, প্রেশার বাই ডেনসিটি। এবার আমি গ্যাসটার প্রেশার বেরোলো, এবার প্রেশারের টার্মে এনার্জি বার করব। আমরা জানি যে এর যে পোটেনশিয়াল এনার্জি সেটা তো 0, তাহলে যা আছে সবটাই কাইনেটিক এনার্জি, এটাই টোটাল এনার্জির সাথে সমান। তাহলে এনার্জিকে আমি E দিয়ে লিখবো, এটাই কাইনেটিক এনার্জিকে বোঝাবে, এটাই টোটাল এনার্জিকে বোঝাবে। তাহলে E কাইনেটিক এনার্জি সমানের ফর্মুলা কি, হাফ mv স্কোয়ার, তাহলে হাফ পুরো গ্যাসটার ভর কত m, v মানে এখানে CRMS তার স্কোয়ার, তাহলে হাফ m, এইমাত্র CRMS এর ভ্যালু আমি বার করেছি, কি পেয়েছি, 3p বাই রো, রুট ওভার 3p বাই রো ছিল, স্কোয়ার আছে বলে এখানে হয়ে যাবে 3p বাই রো ডেনসিটি। আচ্ছা, 3/2 বার করে দিলাম, উপরে রয়েছে m, p, নিচে আছে ডেনসিটি হচ্ছে ভর বাই আয়তন, তাহলে এই ভর উপরে আয়তনকে গুণ করে দিলাম, mmও কেটে গেল, পড়ে থাকছে 3/2 pv, এটা হচ্ছে এনার্জির ভ্যালু ইন টার্মস অফ প্রেশার। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট প্রসেস দেখো, প্রেশারটাকে যদি আমি আলাদা করে বার করতে চাই,
তাহলে এখান থেকে বলতে পারি প্রেশার সমান কি হচ্ছে 2/3 এনার্জি বাই ভলিউম। তাহলে এনার্জিকে ভলিউম দিয়ে ভাগ করলে আমরা কি বলি, এনার্জি ডেনসিটি। এই টার্মটার নাম হচ্ছে এনার্জি ডেনসিটি, বা তুমি বলতে পারো ইউনিট ভলিউমে কতটা এনার্জি রয়েছে। তাহলে এখান থেকে প্রেশার সমান তুমি আরেকটা বলতে পারো যে 2/3 মানে কি 66.66% অফ এনার্জি ডেনসিটি। তাহলে কোনো গ্যাসের প্রেশার সমান সেই গ্যাসের এনার্জি ডেনসিটির 2/3 বা 66.66% হবে যদি এনার্জি দিয়ে দেয়। এইভাবে তুমি প্রেশারটাকে আলাদাভাবে বার করতে পারবে। আচ্ছা, এখানে এই যে রিলেশনটা এটা বললাম যে মনে রাখো। এবার আমরা আইডিয়াল গ্যাসের জন্য জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। যদি এনটা 1 হয় এর মানে কি 1 মোল গ্যাস নিয়ে আমি ক্যালকুলেট করছি, তাহলে এনার্জি যেটা বেরোবে 3/2, পিভির জায়গায় তুমি বসাতে পারো 8টি। বোঝা গেল? তাহলে 1 মোল গ্যাসের এনার্জি হচ্ছে 3/2 8টি। পরের পাতায় লিখছি, দেখো তাহলে কি বেরোলো আমার 1 মোল গ্যাস ফর 1 মোল গ্যাস টোটাল এনার্জি যেটাই কাইনেটিক এনার্জি সেটা বেরোলো 3/2 RT। 1 মোল গ্যাস মানে অ্যাভোগাড্রো সংখ্যক গ্যাস অণু রয়েছে, মানে NA, অ্যাভোগাড্রো সংখ্যক মানে NA, এইভাবে লিখি অ্যাভোগাড্রো সংখ্যাকে। তাহলে এক একটা অণুর গ্যাস যদি বার করতে চাই, এক একটা অণুর যদি এনার্জি বার করতে চাই, এটা ছিল 1 মোল, এখানে আমি বললাম 1 মলিকিউল অফ গ্যাস। গ্যাসের একটা মলিকিউলের এনার্জি কি হবে, 1 মোলের যদি এটা হয় তাহলে এক একটার জন্য কি হবে, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3/2 RT বাই NA, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলাম। এই R বাই N এর নাম হচ্ছে কে, বা মনে রাখবে R সমান অ্যাভোগাড্রো সংখ্যক ইন্টু কে। কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। R সমান ন্যাক, মনে রাখবে নাক, নোজ, নাক, NA কে। তাহলে R বাই NA কী হবে, কে, যেখানে কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, যার ভ্যালু 1.38 10⁻⁻23 জুল কেলভিন ইনভার্স, জুল কেলভিন ইনভার্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3/2 KT, এটা হচ্ছে এনার্জি। তাহলে দেখো দুটো ফরম্যাট আমরা পেলাম। কি কি পেলাম, একটা হচ্ছে 3/2 RT, যখন সর্বজনীন গ্যাস ধ্রুবক ব্যবহার করব তখন সেটা কিন্তু 1 মোল গ্যাসের এনার্জিকে ডিনোট করবে। আর যদি আমরা বোলজম্যান কনস্ট্যান্টকে ব্যবহার করি, 3/2 KT ব্যবহার করি, সেটা কিন্তু এক একটা মলিকিউল অফ গ্যাসকে ডিনোট করবে, এক একটা মলিকিউল, সেটা হচ্ছে এটা 3/2 KT। তাহলে R থাকলে 1 মোল, কে থাকলে একটা মলিকিউল। এবং দুটোর ক্ষেত্রেই দেখো এনার্জি 3/2ও কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, জাস্ট ডিপেন্ড করছে টেম্পারেচারের উপর। অর্থাৎ টেম্পারেচার যত বাড়বে তোমার গ্যাসের এনার্জি তত কিন্তু বাড়তে থাকবে। তাহলে টেম্পারেচার যদি 0 হয়ে যায়, 0 কেলভিন, তাহলে এনার্জি গ্যাসের যেটা কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জি, সেটাও 0 জুল হয়ে যাবে। এখান থেকে তুমি পরম শূন্য উষ্ণতার একটা সংজ্ঞা দিতে পারবে কি, যে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে গ্যাস অণুগুলোর কাইনেটিক এনার্জি 0 হয়ে যায়, সেই টেম্পারেচারকে বলা হবে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট। তাহলে এবার আবার আমরা আগের ইকুয়েশনে ফিরে যাচ্ছি। আমরা CRMS পেয়েছিলাম, সেটা সমান পেয়েছিলাম কি √3p/ρ, যেখানে প্রেশার হচ্ছে 1/3 ρc², সেখান থেকে পেয়েছি। এবার দেখো প্রেশারের ওপর RMS এর কোনো প্রভাব নেই, দেখে মনে হচ্ছে আছে কিন্তু নেই। তুমি যখনই প্রেশারকে বাড়াবে ডেনসিটিও এমনভাবে বেড়ে যাবে, এই p/ρ এই যে অনুপাত সেটা কনস্ট্যান্ট থাকবে। তাই প্রেশারের কোনো এফেক্ট আমরা দেখতে পারবো না। প্রেশার নো এফেক্ট অন বেগ অন RMS ভেলোসিটি বা RMS স্পিড। তাহলে RMS স্পিডের উপর প্রেশারের কোনো রকম প্রভাব নেই, প্রেশার বাড়াও কমাও স্পিড একই থাকবে। আচ্ছা, এই ইকুয়েশনে p/ρ আছে, তাহলে এই p/ρকে আমি কিছু সাবস্টিটিউট করতে চাইছি। তাহলে p/ρ সমান কী হবে প্রথমে একটু বার করি। আমরা ওই আইডিয়াল গ্যাস ইকুয়েশন ব্যবহার করব।
তো আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু কি, আরটি। 1 মোল গ্যাস নিলাম, প্রেশার ইন্টু ভলিউমকে আমরা কি লিখতে পারি, মাস বাই ডেন্সিটি। মাস সমান ভলিউম, এম সমান কি হয়, রো ভি, ডেন্সিটি ইন্টু ভলিউম, তাহলে ভলিউম সমান মাস বাই ডেন্সিটি, এবং এই মাসটা পুরো গ্যাসের ভর, তার ক্যাপিটাল এম লিখলাম। তাহলে ক্যাপিটাল এম বাই রো, এটা সমান আরটি। আমার লাগবে পি বাই রো, তাহলে এই রোকে রেখে দিই, তাহলে পি বাই রো সমান পাচ্ছি কি, আরটি বাই এম। তাহলে পি বাই রো হচ্ছে আরটি বাই এম। তাহলে এখানে যদি পুট করি, দেখো কি আসছে, আরএমএস ভ্যালু সি আরএমএস সমান √3 আরটি বাই এম। বোঝা গেল? যেখানে টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার, এম হচ্ছে তোমার গ্যাসটার ওভারঅল মাস, টোটাল মাস। এবার যেহেতু এই ইকুয়েশনটা 1 মোলের জন্য নিয়েছি, তাই এই এমটা এখানে মোলার মাসকেও ডিনোট করছে। বোঝা গেল? মোলার মাস, যেমন অক্সিজেনের ক্ষেত্রে কত, 32 গ্রাম পার মোল। বোঝা গেছে? তাহলে 1 মোল নিয়েছি, সিআরএমএস পেয়ে গেলাম √3 আরটি বাই এম। তাহলে এখানে দেখতে পাচ্ছি বেগ সেটা অ্যাবসলিউট টেম্পারেচারের বর্গমূলের সাথে প্রপোর্শনাল, আর বেগ তোমার আণবিক ভর বা গ্যাসটার টোটাল ভর যেটা, তার বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক। আর প্রেশারের উপর কোনো রকম তোমার নো এফেক্ট অন প্রেশার। বোঝা গেছে? অন প্রেশার। আর 3p বাই রো, এই রো এর সাথেও ব্যস্তানুপাতিক। ডেন্সিটি, যে গ্যাসের ডেন্সিটি বেশি তার স্পিড কম হবে অণুগুলির, 1/√ρ, এটাও আমি বলতে পারি। ক্লিয়ার? এটা পেলাম আরএমএস। এবার তুমি যদি এখানে গ্রাফ অঙ্কন করো, ইজি, আরএমএস ভেলোসিটির সাথে সি লিখলাম আমি টি এর, তাহলে দেখো অবশ্যই গ্রাফটা এইভাবে বেঁকে যাবে। আর সি স্কোয়ারের সাথে এম এর যদি গ্রাফ টানো, তাহলে ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে, এটা স্কোয়ার করে দিলে 1/m হয়ে যাবে, তাহলে এইরকম গ্রাফ পাবে, ব্যস্তানুপাতিকের গ্রাফ। ঠিক আছে? তাহলে আরএমএস আমরা পেলাম √3 আরটি বাই এম। সি আর এম এস সমান √3 আরটি বাই এম সমান দুটো ভ্যালু পেয়েছি, √3p বাই রো। আর এই আরটাকে যদি চেঞ্জ করে আমি কে বসাই, তাহলেও আর একটা ফরম্যাট আসবে, 3kt, ক্যাপিটাল এম তখন চেঞ্জ হয়ে যাবে স্মল এম এ। এখানে স্মল এম হচ্ছে এক একটা অণুর ভর, আর কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। তাহলে আরএমএস বেগের এই 3টে ফরম্যাট তোমাকে মনে রাখতে হবে, √3p বাই রো, √3 আরটি বাই ক্যাপিটাল এম, √3kt বাই স্মল এম। এবার অ্যাভারেজগুলো কীভাবে বেরোবে, সি অ্যাভারেজ, এগুলো ক্যালকুলেশন তোমাদের নেই, বিএসসিতে রয়েছে, বুঝতে পারবে না, তাই আমি ডাইরেক্ট ভ্যালুগুলো লিখছি। √, দেখো পি বাই রো সবেতেই কনস্ট্যান্ট থাকবে, পি বাই রো। অ্যাভারেজের ক্ষেত্রে 8/π এক্সট্রা একটা টার্ম এদিকে চলে আসবে, এর ক্ষেত্রে 3 ছিল, এর ক্ষেত্রে 8/π। তাহলে পি বাই রো আগেই বার করেছে আরটি বাই এম হয়, তাহলে 8 আরটি বাই পাই তো রয়েছে, আর এম, ক্যাপিটাল এম। এটাকেই যদি আমি কে দিয়ে লিখি, তাহলে 8kt বাই পাই স্মল এম হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অ্যাভারেজের 3টে ফর্ম। আরেকটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, এমপিভি, সেটার ক্ষেত্রে হয় √p বাই রো থাকবে, এটা জাস্ট হয়ে যাবে 2p বাই রো। আরএমএস 3p বাই রো, এটা 2p বাই রো। তাহলে p বাই রো হচ্ছে 3 আরটি বাই এম, আরটি বাই এম, তাহলে 2 আরটি বাই ক্যাপিটাল এম। এটাকেই আমি লিখতে পারি √2kt বাই স্মল এম। তাহলে এটা হচ্ছে আরএমএস, এটা অ্যাভারেজ, এটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটির রাশিমালা। ক্লিয়ার হয়েছে? এখান থেকে মোস্ট প্রবাবল ভেলোসিটি বলেছি, সংজ্ঞাটা একটু দেখেই নাও, যে নির্দিষ্ট তাপমাত্রা ফিক্সড করতে হবে, যেহেতু √t এর সাথে প্রপোর্শনাল বেগ। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের সর্বাধিক সংখ্যক অণু যে বেগে গতিশীল, সেটাকে বলা হয় মোস্ট প্রবাবল ভেলোসিটি, সিএমপিভি, যার ভ্যালু আমরা পেলাম √2p বাই রো, বা √2 আরটি বাই ক্যাপিটাল এম, বা √2kt বাই স্মল এম। একদম যেন মুখস্থ থাকে সব কিছু। ওকে, এবার এগুলো গ্রাফে প্লট করব। দেখো ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন কার্ভ বলা হয়। তো ওয়াই অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ বরাবর আমরা পুট করব অণুর সংখ্যা বা ফ্র্যাকশন অফ মলিকিউলস, যেটাকে dn/n দিয়ে লেখা হয়,
বা বাংলায় একদম ডাইরেক্ট আমি লিখছি অণুর সংখ্যা, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এদিকে থাকছে বেগ। ক্লিয়ার? তাহলে যে কার্ভটা আমরা পাই সেটা ঠিক এই ধরনের, একটা পিক পাবো এবং সেটা কখনোই টাচ করবে না, চলতে থাকবে। কারণ কি? স্পিডের রেঞ্জ 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, এটা ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। এই কার্ভটা এমন হলো কেন? দেখো, 0 বেগের কাছে কোনো অণুর সংখ্যা একদমই নেই এবং হায়ার বেগের দিকে, হায়ার ভেলোসিটিতে অণুর সংখ্যা একদমই কম। অণুর সংখ্যা ঠিক মাঝামাঝি কোনো একটা জায়গায় বেশি। বেগের ক্ষেত্রে যদি বলি, এই বেগটাতে অণুর সংখ্যা দেখো সব থেকে বেশি, পিকটা রয়েছে। তাহলে এইটা সংজ্ঞা অনুযায়ী হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, CM বলতে পারি, CMPV, মোস্ট প্রবাবল ভেলোসিটি। কারণ দেখো এই বেগে অণুর সংখ্যা সব থেকে বেশি, এই যে পিক তৈরি হয়েছে। তারপরে RMS বেগ আমরা জানি সব থেকে বেশি, কি কন্ডিশন ছিল? RAM, এই হচ্ছে অর্ডার। তাহলে মোস্ট প্রবাবলে বেগের সংখ্যা কম, তাহলে এই জায়গায় থাকবে RMS আর এই জায়গায় থাকবে অ্যাভারেজ, আর এটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। তাহলে এটা হচ্ছে C অ্যাভারেজ আর এটা হচ্ছে C RMS। তাহলে দেখো RMS বেশি, এখান থেকে ক্যালকুলেট করো, RMS বেশি, তারপর অ্যাভারেজ, তারপর হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। তাহলে RAM, RMS বেশি, অ্যাভারেজ, মোস্ট প্রবাবল ভেলোসিটি। কিন্তু তাদের ক্ষেত্রে অণুর সংখ্যা দেখো উল্টোটা, কম। মোস্ট প্রবাবল বেগ যেটা, সেটাতে অণুর সংখ্যা বেশি, কারণ ওটাই তার সংজ্ঞা। অ্যাভারেজে একটু অণুর সংখ্যা কমলো, RMS-এ অণুর সংখ্যা আরও কম। এবার যত বেগ বাড়ছে দেখো অণুর সংখ্যা কমতে থাকছে। এই এক্সাম্পলটা মনে করো, একটা ক্লাসে 200 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে? একটা 100 নম্বরের টেস্ট নিয়েছো, একটা 100 নম্বরের টেস্ট আমি নিলাম। দেখবে 0 পেয়েছে খুব কমজন এবং 100 পেয়েছে খুব কমজন, কিন্তু বেশিরভাগই ঠিক মিডল পয়েন্টে গিয়ে আটকে গেছে। মানে ধরো 100 পেয়েছে 3-4 জন, 2 থেকে 4 জন, আর 0 পেয়েছে ওই একদমই কেউ পায়নি। কিন্তু মাঝখানে ওই 50-60 ওই জায়গাগুলোতে, 50-60 থেকে যে রেঞ্জটা, ওখানে সবাই বেশিরভাগ ছাত্রছাত্রী ওই জায়গায় রেঞ্জটাই পৌঁছেছে। অর্থাৎ বেশিরভাগ ছাত্রছাত্রী ধরো 50 পেয়েছে, তাহলে সেটা তাদের হবে মোস্ট প্রবাবল ভেলোসিটি, মোস্ট প্রবাবল স্কোর বলতে পারি এক্ষেত্রে। তারপরে হবে অ্যাভারেজ, তারপরে আসবে RMS হচ্ছে বেগের ভ্যালু বেশি কিন্তু নাম্বার অফ মলিকিউলস কিন্তু কমে যাচ্ছে। এবার ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন কার্ভে এটা একটা ফিক্সড টেম্পারেচারে আমরা করেছি। টেম্পারেচার যদি চেঞ্জ করি কি হবে? দেখো, এই হচ্ছে আমার dN/n আর এদিকে বেগ। যদি আমরা টেম্পারেচারকে চেঞ্জ করি, প্রথমে এই কার্ভটা ধরো এরকম ছিল T1 টেম্পারেচারে, এবার টেম্পারেচার বাড়ালাম, কার্ভটা এরকম শিফট করে যাবে T2। তার যে পিক সেটা নিচে নেমে আসবে, অর্থাৎ নাম্বার অফ মলিকিউলের সংখ্যাও কমে যাবে, কিন্তু বেগ বেড়ে যাচ্ছে। অবশ্যই টেম্পারেচার বাড়লে আমরা জানি বেগ বাড়ে। দেখো বেগ প্রথমে এতটা ছিল, তারপর বেগ বেড়েছে। এখানে T2 ইজ গ্রেটার দ্যান T1। ক্লিয়ার হয়েছে? তাহলে যদি আমি বাড়িয়ে দিই টেম্পারেচার, তাহলে দেখা যাবে অণুর সংখ্যা কমে যাচ্ছে। মানে আমি 100 নম্বর টেস্টের বদলে যদি 200 নম্বরের টেস্ট নিই, তাহলে ওই যে আগে যে পিকটা তৈরি হয়েছিল 50-60-এ, সেই পিকটা সরে যাবে, প্রথমত 50-60-এ থাকবে না, টেস্টটা বেশি নাম্বারে নিচ্ছি, এবং সেই 50-60 থেকে সরে গিয়ে 70-80-তে চলে যাবে এবং দেখবে স্টুডেন্ট ওই 70-80 খুব কম সংখ্যক পেয়েছে। এটাই তার ফিজিক্যাল মিনিং। জাস্ট কার্ভটা কী হবে? সরে যাবে, মাথাটাও সরে যাবে, সব কিছু সরে যাবে। এই হলো আমার কাহিনী। এবার যদি তিনটের মধ্যে তোমাকে রেশিওটা বার করতে দেয়, এটা দেয় পরীক্ষায়, যে RMS, অ্যাভারেজ আর মোস্ট প্রবাবলের রেশিও দেখো, রেশিও বার করো। আমরা জানি R এর সব থেকে বেশি হয়। আচ্ছা, RMS হচ্ছে √3RT/m, প্রত্যেকটাতে RT/m কমন। তাহলে এখানে যদি করি, এখানে পড়ে থাকবে √3, অ্যাভারেজে পড়ে থাকবে √8/π, আর মোস্ট প্রবাবলে পড়ে থাকবে √2। এটা একটা রেশিও, এইভাবেও তোমাকে উত্তরে দিতে পারে। বা যদি সবকটাকে আমি √3 দিয়ে ভাগ করি, ঠিক আছে, বা এটা বাদ দাও, এটা একটা কন্ডিশন অ্যাভারেজের এই রেশিওর, সে √3 দিয়ে ভাগ করে তুমি কিছু একটা পাবে, সেটা
ইম্পর্টেন্ট নয়। এটাকে যদি উল্টে দিই MAR মোস্ট প্রবাবল সব থেকে কম, তাহলে এটা হচ্ছে √2, এটা হচ্ছে √8/π, আর এটা হচ্ছে RMS হচ্ছে √3। এবার যদি আমি এটাকে √2 দিয়ে ভাগ করি, এটা পাবে 1, এটাকে ভাগ করে যেটা আসবে 1.12 মতো, আর এটা আসবে 1.22 মতো। তাহলে দেখো মোস্ট প্রবাবল ভেলোসিটি যদি 1 হয়, অ্যাভারেজ তাকে যদি 1.12 দিয়ে গুণ করো অ্যাভারেজ পাবে, তাকে যদি 1.22 দিয়ে গুণ করো RMS পাবে। এটাও একটা রেশিও, এটাও আসতে পারে, ঠিক আছে। নেক্সট, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনে আসার আগে আরও দুটো ইকুয়েশন আমি তোমায় বলি। দেখো আমরা পেয়েছিলাম কি P সমান 1/3 রো CRMS স্কোয়ার। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যদি প্রেশারকে আমি কোনোভাবে কনস্ট্যান্ট করে দিই, লেট প্রেশার কনস্ট্যান্ট, 2-3টে পাত্র নিয়েছি, প্রত্যেকটাতে আলাদা আলাদা গ্যাস রয়েছে, তাদের প্রেশার আমি কনস্ট্যান্ট রেখেছি। তাহলে প্রেশার কনস্ট্যান্ট, 1/3ও কনস্ট্যান্ট, তাহলে রো আর C স্কোয়ার কিসে থাকবে? ব্যস্তানুপাতিক। অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারি C1/C2 সমান হয়ে যাবে √, যেহেতু স্কোয়ার ছিল, √, ব্যস্তানুপাতিকের জন্য উপরে 2 হবে, নিচে 1 হবে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে বিভিন্ন কন্টেনারে বিভিন্ন গ্যাস যদি নেওয়া হয় তাদের ডেনসিটি তো আলাদা আলাদা হবে। প্রেশারকে যদি কনস্ট্যান্ট রাখা হয় তাহলে দেখা যাবে যে যার ডেনসিটি বেশি, যে গ্যাসটা ভারী, তার RMS বেগ কম হবে। স্বাভাবিক। তুমি যদি হাইড্রোজেন নাও আর এদিকে ধরো অক্সিজেন নিলে, সবথেকে ভারী দুজনের মধ্যে ভারী হচ্ছে অক্সিজেন, তাহলে এর RMS বেগ কম হবে। এটা বেসিক্যালি ডেনসিটির সাথে RMS এর রিলেশন, এটাকে বলা হয় গ্রাহামস ল অফ ডিফিউশন। ঠিক আছে, কোনো একটা ছিদ্র দিয়ে গ্যাস নির্গত হওয়ার হার কার বেশি হবে? হাইড্রোজেন বেশি হবে। হাইড্রোজেন খুব তাড়াতাড়ি গ্যাসটাকে নির্গত করবে, কারণ তার RMS বেগ বেশি, যেহেতু সে হালকা, ডেনসিটি কম অক্সিজেনের তুলনায়। ক্লিয়ার? আরেকটা ইকুয়েশন হয় ক্ল্যাপিরন ইকুয়েশন বলা হয়। ঠিক আছে, কীরকম ইকুয়েশনটা এখানেই হয়ে যাবে। আরেকটা ফরম্যাট আমরা পেয়েছিলাম, প্রেশার সমান 1/3 m CRMS তার স্কোয়ার। এটাকে আরেকটু ভাঙো, 1/3 m CRMS এর ভ্যালু কত? √3RT/m। তাহলে স্কোয়ার আছে, আমরা লিখে দেবো 3RT/M। ক্যাপিটাল এমকে আমরা কি লিখতে পারি? m ইন্টু টোটাল নাম্বার, n সংখ্যক আছে, তাহলে m কাটলো, n রয়েছে, ঠিক আছে। তাহলে 1/3, আচ্ছা 3ও কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে n R/N মানে কি? K, আর এই হচ্ছে T পড়ে আছে। তাহলে প্রেশার সমান হচ্ছে NKT, যেখানে n কিন্তু নাম্বার অফ মোলস নয়, এটা হচ্ছে নাম্বার ডেনসিটি, যেখানে n হচ্ছে N/V। যদি ভিটা 22.4 লিটার হয় তবে nটা 1 মোল হয়ে যাবে। বোঝা গেছে? বাকি ক্ষেত্রে এটা নাম্বার ডেনসিটিকে বোঝাচ্ছে। P = NKT, এটা একটা রিলেশন, এটাকে বলা হয় ক্ল্যাপিরন রিলেশন। ইকুয়েশন ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন বার করব। দেখো কিছু কারেকশান হবে ওই আইডিয়াল গ্যাস PV = nRT-তে। সেখানে দুটো কারেকশান করতে হবে, ভলিউমের আর প্রেশারে। আমরা অ্যাজাম্পশনে ধরে নিয়েছিলাম যে গ্যাসের যে এক একটা মলিকিউল, সেটা টোটাল গ্যাসের যে আয়তন তার তুলনায় নেগলিজিবল। কিন্তু বাস্তবে দেখা যায়, ধরো একটা কন্টেনার রয়েছে, এখানে হাই প্রেশারে কন্টেনারটাকে রেখেছি এবং লো টেম্পারেচার, তাহলে গ্যাসের অণুগুলোকে যদি এক জায়গায় জড়ো করা হয়, দেখব যে সবকটা অণুকে যদি জড়ো করি, দেখব যে এই পরিমাণ আয়তন কিন্তু সে দখল করে রেখেছে। তাহলে অ্যাজাম্পশানে যেটা ধরেছি সেটা সত্য নয়, সেটা আইডিয়াল গ্যাসের জন্য আমরা ধরেছি, কিন্তু রিয়েল গ্যাসে দেখা যায় পয়েন্ট মাস হলেও তার একটা নির্দিষ্ট ভলিউম রয়েছে, তাই আমাকে ভলিউমকে কারেকশান করতে হবে। তাহলে এখানে ভলিউম এই পরিমাণ কমে যাচ্ছে, এটাকে আমি বললাম বি পরিমাণ ভলিউম কমে যাচ্ছে। তাহলে V' এফেক্টিভ ভলিউম হবে, আমরা ধরেছিলাম V, সেখান থেকে কিছু কম হবে, V - B, এটা হচ্ছে ভলিউম। কারেকশান হবে, তাহলে P × V - B, এটা সমান RT, একটা কারেকশান হলো। 2 নম্বর অ্যাজাম্পশন ধরেছিলাম, প্রেশার কারেকশানের জন্য করছে এবার, যে দুটো মলিকিউলস রয়েছে তাদের মধ্যে কোনো রকম অ্যাট্রাকশান, কোনো রকম রিপালশান কাজ করছে না, এটা আমরা ধরেছিলাম। কিন্তু রিয়েল গ্যাসের যখন দেখছি, মানে বাস্তবে যে কটা গ্যাস আছে সবই রিয়েল, তাদের মধ্যে আকর্ষণ বল, বিকর্ষণ বল কাজ করছে।
এবার একটা কন্টেনারে যখন একটা মলিকিউল দেওয়ালে আঘাত করতে যাচ্ছে, তখন তার পিছনে থাকা অপর একটা মলিকিউল তাকে টেনে ধরছে, ধরো আকর্ষণ বল কাজ করছে, তাহলে যে জোরে গিয়ে ধাক্কা মারার কথা তার থেকে আস্তে করে গিয়ে ধাক্কা মারবে, তাহলে প্রেশারের ভ্যালু কমে যাচ্ছে বেসিক্যালি, তাই না? তাহলে অবজার্ভড ভ্যালু বেসিক্যালি প্রেশার অবজার্ভড, যেটা আমরা অবজার্ভ করছি সেটা যেটা আগে আমরা নিয়েছিলাম আইডিয়াল গ্যাসের প্রেশার, তার থেকে কম হচ্ছে। কতটা কম হচ্ছে? a/v², এই পরিমাণ কম হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা আইডিয়াল গ্যাসের ব্যাপারটা বসাবো ইকুয়েশনটাকে, তাহলে পি আইডিয়াল সমান হয়ে যাচ্ছে পি অবজার্ভড, যেটাকে আমি পি লিখলাম, প্লাস a/v², তাই না? আমরা ইকুয়েশনে যেটা ধরেছি আর বাস্তবে দেখছি যে কম হচ্ছে, তাহলে আমাকে একটা এক্সট্রা টার্ম অ্যাড করতে হচ্ছে a/v²। তাহলে এই যে পিভি সমান এনআরটি ছিল, বা শুধু আরটি যদি বলি তখন চেঞ্জ হয়ে পি এর জায়গায় আমাকে লিখতে হবে পি প্লাস a/v² ইন্টু ভি মাইনাস বি, এটা সমান আরটি। এটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন প্রেশার আর ভলিউম কারেকশন করার পর। এটাকে যদি তুমি মোল সংখ্যায় লেখো তাহলে এই মোলের জন্য v/n হবে তার হোল স্কোয়ার, আর এখানে nb হবে। তাহলে পি প্লাস বেসিক্যালি va ইন্টু n স্কোয়ারটা উপরে চলে যাবে বাই v² অফ ভি মাইনাস nb ইজিক্যাল টু nRT। এটা হচ্ছে n মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, যেখানে a আর b দুটো কনস্ট্যান্ট, ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট বলা হয়। একটা আসছে প্রেশার কারেকশানের জন্য, a আসছে প্রেশার কারেকশানের জন্য, b আসছে আবার ভলিউম কারেকশানের জন্য। ক্লিয়ার হয়েছে? নেক্সট লেকচারে আমরা মিন ফ্রি পাথ, ডিগ্রিজ অফ ফ্রিডম, সিপিসিবি গামার মধ্যে রিলেশন, এগুলো বার করব। তো আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে কাইনেটিক থিওরি অফ গ্যাসের পার্ট 2 নিয়ে। থ্যাংক ইউ।